শীতকাল, এখন শীতের আমেজে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন আছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে শিয়ালদা স্টেশনে মা মা বনি দিব্যেন্দু, আমাদের এই জার্নিটায় আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি। আর এগিয়ে গেছে আমার বাবা, আমার পুতুল সোনা এগিয়ে গেল। আমরা এখন শিয়ালদা স্টেশনে ঢুকে পড়েছি। আমাদের জার্নি হচ্ছে মুর্শিদাবাদ। আমরা যাত্রা করছি মুর্শিদাবাদ। এবারে ডিসেম্বর মাস, ছুটির আমেজে আমরা চললাম ঘুরতে ফুল ফ্যামিলি। এই যে 14 নম্বর, এই যে আমরা ঘুরে যাচ্ছি 14 নম্বর প্ল্যাটফর্মে। এটা নতুন করে দিয়েছে এইভাবে। বাবা পুতুল সোনা এগিয়ে গেছে, এই যে যাচ্ছে বনি, মা, দিব্যেন্দু। যে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ঢুকছে, এই ট্রেনটায় আমরা যাব। আমরা ট্রেনের কামরায় উঠে পড়েছি। এই যে পুতুল সোনা, বনি, মা, বাবা, এদিকে আমি, এদিকে দিব্যেন্দু। এবার আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি মা? তুই ব্লক কর, তুই ব্লক কর। টাটা, বাই বাই। আমরা এখন বিস্কুট খাবার কিনতে যাচ্ছি। বিস্কুট, লজেন্স। একদম ঠিক টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছে। এখন আমাদের 4 ঘন্টার জার্নি, 5 ঘন্টার জার্নি ট্রেনে। বিকেলে 5:30 ছটা না, গেছে পুতুল সোনা, খুব খুশি। কিছু বলতে চাও? কিছু বলতে চাও? কিছু বলতে চাও? কেমন লাগছে তোমার জার্নি? ট্রেনের জার্নি কেমন লাগছে? ব্লগ করবি? ব্লগ করবি? ব্লগ। আমরা মুর্শিদাবাদ চলে এসেছি। আমরা টোটোতে উঠে পড়েছি। যে বনি, মা, পুতুল সোনা, বাবা সব উঠে পড়েছে। এসব এসব যাও। এই তো দিব্যেন্দু। আর এই যে মুর্শিদাবাদ স্টেশনটা, এই যে আমরা ওই যে ওইখান থেকে নেমেছি। এখন 5:44 বাজে। আমরা এই মুর্শিদাবাদ জেলায় চলে এসেছি। এই আমাদের টোটো। আমরা টোটো করে এবার হোটেলে যাব। আমাদের হোটেল ঠিক করাই আছে। ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদে আমরা সপরিবারে চলে এসেছি। এই নিয়ে 3-4 বার মুর্শিদাবাদ আসা হয়ে গেল। অষ্টাদশ শতাব্দীতে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই জেলা। তাহলে চলো তোমরা আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে। এই যে ইমামবাড়া পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই যে ইমামবাড়া, তার আগে আছে হাজারদুয়ারি। এটা হচ্ছে নবাব বাহাদুর হাই স্কুল মাঠ। হ্যালো বন্ধুরা, আমরা এই হোটেলে চলে এসেছি, হোটেল অন্বেষা। তা আমরা এই যে হোটেলে বারান্দা দাঁড়িয়ে আছি। মা, পুতুল সোনা, এই যে দাঁড়িয়ে আছি। ওই পেছনে দেখতে পাচ্ছ ওই স্কুলের কোনো প্রোগ্রাম হচ্ছে, ব্যান্ড এসছে। তো আমরা হোটেলের বারান্দা দাঁড়িয়ে আছি। এখন সন্ধ্যেবেলা, খুব এনজয় করছি। আমার পুতুল সোনা খুব খুশি। এই যে মনি ঘুরে বেড়াচ্ছে বারান্দায়। তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি হোটেলটা। তাহলে আজকে আমরা এমনি একটু ঘুরবো, খাবার অর্ডার
দিয়ে দিয়েছি, হোটেলে খাবারটা অর্ডারটা দিয়ে দিয়েছি, চা বিস্কুট এমনি খেয়েছি। আর এখন ভিতরেও আসছে, এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে এই সামনেই আমাদের হোটেলের সামনেই কয়েকটা দোকান, চায়ের দোকান। হ্যাঁ বাবা, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে দেখো, মানে ইমামবাড়ার পেছনেই আমাদের হোটেলটা। এই যে দেখো পুরো ভিউটা দেখে নাও। হ্যাঁ, অন্বেষাই দেখো, হোটেল অন্বেষা। এই যে ওদিকটা ইমামবাড়া, আমরা ওইটা দিয়ে এসছি, আমরা ওই রাস্তাটা দিয়ে এসছি। চলো, আমাদের ঘর হচ্ছে এই যে 303 আর 304। এই যে আমরা এখন রাত্রিবেলা, এখন 9:15 বাজে। এই যে হাঁটতে বেরিয়েছি। চেপে ধরো, নাহলে মেশিন অসুবিধা হবে। তাহলে পা দিয়ে চেপে ধরো। এই যে হাজারদুয়ারি ইমামবাড়া, এই দেখো এর পাশ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে আমার পুতুল সোনা বনি সব যাচ্ছি আমরা। এটা হচ্ছে নিমতলা শিব মন্দির। এই দেখো হাজারদুয়ারিতে, মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে এটা স্থাপন হয়েছে 1984 সালে। এই শিব ঠাকুর, হ্যাঁ হ্যাঁ, নিম গাছের তলায়। বট গাছ, হ্যাঁ নিম গাছও আছে। লেখা আছে নিমতলা, মুন্নি বাই, একজন বাইজি। এটা হচ্ছে নবাব বাহাদুর হাই স্কুল। এই স্কুল তৈরি করতে ওনার সম্পূর্ণ খরচ হয়েছিল 90,000 স্বর্ণ মুদ্রা। আচ্ছা, সম্পূর্ণ খরচটা কিন্তু মুন্নিবাই দিয়েছে। হ্যাঁ, উনি পরিকল্পনা করলেন সবাই পড়াশোনা করতে পারবে, মুসলিমরা উর্দু, হিন্দুরা ইংলিশ, বাংলা দুটো তিনটেই চালু রেখেছিলেন। পরে সায়েন্সটা চালু হয়ে গেছে, বুঝলেন। এখানে যা টাকা দিয়ে গেছেন সে টাকা থেকে 5খানা ফান্ডে যায়, ওনার ইন্টারেস্টটা। আচ্ছা, 5খানা ফান্ডে যায়। তার পরবর্তীতে বাচ্চাদের বই, খাতা, পেন, ইউনিফর্ম, খাবার সব স্কুল থেকে ফ্রি, ওনারই টাকা দিয়ে। মুনিবাই এখন কেউ আছে না, ওনার আর কেউ নেই। উনি পরবর্তীকালে মির্জাপুরের সঙ্গে বিবাহিত করেন, দ্বিতীয় স্ত্রী মির্জাপুরের। তার সমাধিটা মির্জাপুরের বংশধরের এখানে সমাধিটা রয়েছে, বুঝলেন। আমরা এখন চলে এসেছি আজিমুন্নিসা বেগমের সমাধিস্থলে। মুর্শিদাবাদের ইতিহাসে আজিমুন্নিসা বেগম একজন অত্যন্ত রহস্যময় ও প্রভাবশালী নারী চরিত্র। সন্তানহীন নবাব মুর্শিদ কুলি খাঁর পালিতা এবং আদরের কন্যা তিনি। 7 করে নবাব কন্যার বিবাহ দিয়েছিলেন উড়িষ্যার নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের সঙ্গে, যিনি পরে সুজাউদ্দৌলা নামে মুর্শিদাবাদের সিংহাসনে বসেন। আজিমুন্নিসা খ্যাতি ছিল তার ভুবন মোহিনী রূপের জন্য। আজিমুন্নিসা আক্রান্ত হলেন জটিল দুরারোগ্যে এক ব্যাধিতে। কেউ সারাতে পারল না সেই রোগ, কিন্তু জাদু হলো এক স্থানীয় হাকিমের অদ্ভুত প্রেসক্রিপশনে। প্রতিদিন যদি কোনো জীবন্ত মনুষ্য শিশু হৃৎপিণ্ড খাওয়া যায়, তাতেই মিলবে রোগ মুক্তি। হৃদয় কারবারি আজিমুন্নিসা শুরু করলেন পথ্য। মুর্শিদাবাদ শহর প্রতিদিন রাঙিয়ে উঠতে থাকলো নিষ্পাপ শিশুদের রক্তে। খবর জানাজানি হতেই নবাবের কাছে বিচার চায় জনতা। নবাবের আদেশেই জীবন্ত সমাধি হয় মুর্শিদ কুলি খাঁর আদরের কন্যা আজিমুন্নিসা। সমাধিস্থল তার নির্দেশেই তৈরি কাটরা মসজিদের আদলেই করা হয়েছিল। সিঁড়ির নিচেই তৈরি হয় তার সমাধি। পিতার মতন একইভাবেই সমাধিস্থ করা হয় আজিমুন্নিসা বেগমকে। ছোট ছোট ঘরগুলা দেখছেন, হ্যাঁ, এগুলা হচ্ছে মুসাফির খানা। আগেকার দিনে যারা আসতেন তাদের তো থাকার কোনো ব্যবস্থা নেই, তার জন্য এইসব দেখেছো ঘরগুলো, দেখেছো গেটগুলা ছোট কেন? মসজিদ, পিছনে মসজিদ ছিল, মাথাটা তার জন্য
আজিমুন্নিসা বেগমের সমাধির উপরে আরেকটি সমাধি দেখতে পাওয়া যায়। সেই সমাধিটি কার এখনো পর্যন্ত জানা যায়নি। কেউ বলেন সমাধিটি সেই হাকিমের, আবার কেউ বলে সমাধিটি আজিমুন্নিসা বিশ্বস্ত এক অনুচরের। একখানা গেট দেখতে পাওয়া হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ এরকম 5খানা গেট দিয়ে একটা মসজিদ ছিল। হ্যাঁ 1734 খ্রিস্টাব্দে ওটা নষ্ট হয়ে যায়, একখানা গেট থাকে। এটাতে সম্পূর্ণ এখানে নামাজ পড়া হতো সে সময় মসজিদে, এটা উঠান। আজিমুন্নিসা বেগম এই মসজিদটাকে তৈরি করেছিলেন। পরে এক সময় ভূমিকম্পে এটি ধ্বংস হয়ে যায় আর অবশিষ্ট থাকে এই একটি দরজা। এই মসজিদের সাথে মসজিদ কুলিখার কাটরা মসজিদটি অনেকটাই মিল পাওয়া যায়। আজিমুন্নিসা মনে করতেন তার সমাধির উপরে পুণ্যবান মানুষের পায়ের ছাপ পড়লে তাদের চরণ স্পর্শে তার সমস্ত পাপ মুছে যাবে আর তিনি মুক্তি লাভ করবেন। আমরা মির্জাফরের সমাধির এখানে চলে এসেছি। এখানে 10 টাকার টিকিট। মির্জাফর নামটা শুনলেই আমাদের প্রথমেই মাথায় আসে বিশ্বাসঘাতক এই শব্দটি। মির্জাফরের পুরো নাম ছিল সৈয়দ মীর মুহাম্মদ জাফর আলী খান বাহাদুর। 1691 থেকে 1765 সাল পর্যন্ত তিনি বাংলার নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি ছিলেন। কিন্তু পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সাথে তিনি বিশ্বাসঘাতকতা করেন। 1765 সালে 5ই ফেব্রুয়ারি মির্জাফরের মৃত্যুর পর এই কবরস্থানেই তাকে কবর দেওয়া হয়। এই জায়গাটার নাম হচ্ছে জাফরগঞ্জ। এই জাফরগঞ্জ নামটা রেখেছিলেন স্বয়ং মির্জাফর। এখানে নাকি 1100 কবর আছে। মির্জাফর পুরো 8 বছর নবাব ছিলেন। তার মাঝখানে অবশ্য মীর কাসিম তার জামাতা সিংহাসন অধিগ্রহণ করেন। মির্জাফর 3টে বিবাহ করেছিলেন। মির্জাফরের বংশধর এখনো আছেন। হাজারদুয়ারির পেছনে বংশধরের পরিবার এখনো আছেন। মির্জাফরের বংশধর বিভিন্ন দেশে থাকেন, পাকিস্তান, বাংলাদেশ, কলকাতা, লন্ডন, এই মুর্শিদাবাদে। নবাব আমলে মহিলারা যেহেতু পর্দানসীন থাকতো, বোরখার আড়ালে থাকতো, সেই জন্য তাদের কবর কিন্তু এই ভেতরে আছে, তোমাদের দেখাচ্ছি। কলকাতা বা মুর্শিদাবাদে তাদের যদি ফ্যামিলি মারা যান সেই সময় এখানে নিয়ে আসা হয় আর এখানে সমাধি দেওয়া হয়। এই কবরস্থানে শুধু কিন্তু মির্জাফরের বংশেরই কবর দেওয়া হয়েছে। সেই সময় যেহেতু মেয়েরা পর্দানসীন থাকতো, অন্দরমহলে থাকতো, বোরখার আড়ালে থাকতো, সেই জন্য এই দেখো এনাদের ভেতরে কবর দেওয়া হয়েছে। হাজারদুয়ারির মালিক হচ্ছে হুমায়ুন জাহ, তার মেয়ের কবর হচ্ছে এইটা। আর এর পাশেই হচ্ছে মির্জাফরের প্রথম স্ত্রীর কবর। এই যে তোমাদের বলি, এই যে বাইরে এতগুলো কবর দেখছো সবই কিন্তু পুরুষদের কবর, আর এই যে ভেতরে হচ্ছে মহিলাদের কবর। যেহেতু তারা অন্দরমহলে থাকতো, বোরখার আড়ালে থাকতো, সেই জন্য তাদের ওইভাবেই ঘিরে কবর দেওয়া হয়েছে। মির্জাফরের তৃতীয় স্ত্রী মুন্নিবাই ছিলেন বাইজি। মির্জাফর এই মুন্নিবাইকে বিবাহ করে মুন্নি বেগম করেন। মুন্নিবাই দিল্লিতে থাকতেন। এই মুন্নিবাইকে মির্জাফর যখন বিবাহ করেন তখন তিনি বেগম টাইটেল দিয়েছিলেন। এই মুন্নিবাই কিন্তু ব্রিটিশ সরকারকে অনেক টাকা দিয়ে একটি স্কুল তৈরি করেন, যে স্কুলটা আমি ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখালাম। আর একটা মসজিদ তৈরি করেন, চাঁদনি চক মসজিদ। সেই চাঁদনি চক মসজিদটা আছে হাজারদুয়ারির ঠিক পেছনে। আর তোমাদের কথা বলি, এই কবরস্থানে কিন্তু জুতো পায়ে উঠবে না। এই দেখো শুরু করে রাস্তা করা আছে, সেই রাস্তা ধরেই আমরা যাচ্ছি। পলাশীর যুদ্ধে যে 5000 নবাবের সৈন্য ছিল তার মধ্যে 40,000 সৈন্যই ছিল মির্জাফরের হাতে। যখন যুদ্ধ শুরু হয় তখন মির্জাফর সৈন্য নিয়ে নীরব থাকে, কিন্তু মোহনলাল ও মদনলাল 3000 সৈন্য নিয়ে এগিয়ে যান। করেছে এই কি ফুল বলে? শিউলি ফুল করেছে। কবরে সব শিউলি ফুল করেছে। এই দেখানো শিউলি ফুল পড়েছে। এই যে শিউলি গাছ, জানিস মা? এটা শিউলি গাছ। আর পাতা নেই, আর কোনো ফুল নেই। ফুল গাছে না মা, কেন? সব ঝরে পড়ে যায়। শিউলি ফুল হচ্ছে ঝরে পড়ে যায়, সব গাছে থাকে না। সকালবেলায় সব ঝরে পড়ে যায়, মাটিতে পড়ে যায়।
নবাবের জয় সুনিশ্চিত ছিল, কিন্তু হঠাৎ বৃষ্টি হওয়ায় মীর জাফর যুদ্ধ বন্ধ করতে বলে। এর ফাঁকে ইংরেজরা সুযোগ বুঝে আক্রমণ করে এবং মোহনলালকে হত্যা করে ও মীর মদনকে বন্দী করে। নবাবের বিপক্ষেই ছিলেন এই মীর জাফর। আর এইদিকে দেখো মীর জাফরের তৃতীয় স্ত্রী মুন্নিবাইয়ের খবর, এই যে এইটা। আর মুন্নিবাইয়ের পাশেই আছে মীর জাফরের প্রথম স্ত্রীর খবর। এই যে সামনেই দেখছো কবরস্থানে এন্ট্রি, এই এন্ট্রির সামনেই দেখো এই কবরটা। এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস যিনি তৈরি করেছিলেন নাজিম হুমায়ুন ঝা, এটা তারই কবর। ইনি 1837 সালে 16.5 লক্ষ সোনার মুদ্রা দিয়ে এই হাজারদুয়ারি প্যালেসটি তৈরি করেছিলেন। এই কবরস্থানের ভেতরেই দেখো কি মুর্শিদাবাদের কিছু জিনিস বিক্রি হচ্ছে, তাই আমরা দাঁড়িয়ে দেখতে লাগলাম। আমার পুতুল সোনাও দেখতে লাগলো, ওর তো এখানে প্রথম, সেই জন্য ও দেখছে এখানে। এই দেখো, এই সেই মীর জাফরের কবর। মীর জাফরের হচ্ছে প্রাইভেট মসজিদ এইটা, আর উল্টো দিকেই হচ্ছে মীর জাফরের এখানে সমাধি আছে, আর ফুল ফ্যামিলির সমাধি আছে। এই যে আমরা অটো উঠে পড়ছি। আমরা এখন চলে এসেছি নেমোখারাম দেউরির সামনে। এটি হলো মীর জাফরের বাড়ি, যেটা কিনা মুর্শিদাবাদের লালবাগে এটি অবস্থিত। এই বাড়িটিকে জাফরগঞ্জ দেউরি বা নেমোখারাম দেউরি বলা হয়। এটা হচ্ছে মীর জাফর বাড়ির গেটটা। এটি বাংলার পরাধীনতার এক কলঙ্কিত ইতিহাস। 1757 সালে পলাশীর যুদ্ধের পর মীর জাফর এখানে এই প্রাসাদ নির্মাণ করেন। এইখানেই সিরাজদৌল্লাকে মীর জাফর হত্যা করেন। বাংলার নবাব সিরাজদৌল্লার প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর। তিনি পলাশীর যুদ্ধে ইংরেজের সাথে হাত মিলিয়ে সিরাজদৌল্লার সাথে বিশ্বাসঘাতকতা করেন। এই বাড়ি থেকেই মীর জাফর সিরাজদৌল্লার বিরুদ্ধেই ষড়যন্ত্র করতেন। এখানকার স্থানীয়রা এই বাড়িটিকে নেমোখারাম দেউরি নামেই ডাকত। এই বাড়িটি এখন ভগ্নদশায় পরিণত হয়েছে। তোমাদের ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি। মীর জাফরের পুরনো সেই প্রাসাদ এখন আর নেই সেরকম, তবে দুটি ভবন আছে। ওই ভবন দুটি আসলে বর্তমানে ইমামবাড়া। মীর জাফর এখানেই সপরিবারে বিলাসবহুল জীবনযাপন করতেন। তার পাশাপাশি ছিল সেই জৌলস বিলাসিতা। মীর জাফর কিন্তু নিজের হাতে সিরাজদৌল্লাকে মারেননি। পলাশীর যুদ্ধের পর মীর জাফর এবং তার পুত্র মিরন নবাব সিরাজদৌল্লাকে নির্মমভাবে হত্যা করে এই বাড়ির ভিতরে। মূল হত্যাকারী ছিলেন কিন্তু মিরনের আদেশে মোহাম্মদ বেগ। পলাশীর যুদ্ধে সিরাজদৌল্লা পালিয়ে যাওয়ার সময় তাকে বন্দী করা হয় জাফরগঞ্জেই। মীর জাফর নবাব হওয়ার পর তার পুত্র মিরন সিরাজদৌল্লার অস্তিত্বকে তার ক্ষমতার জন্য হুমকি মনে করত, তাই মিরন সিরাজদৌল্লাকে হত্যার পরিকল্পনা করেন। আচ্ছা, আমি কিন্তু নেমোখারাম ফটক দিয়ে ঢুকে পড়েছি। এবার আমি আর একটা গেটের সামনে যাচ্ছি। এই সামনেই দেখো 1757 সালে 2রা জুলাই রাতে বা 3রা জুলাই ভোরে মিরনের আদেশে কিন্তু মোহাম্মদ বেগ জাফরগঞ্জের কারাগারে সিরাজদৌল্লার উপর আক্রমণ চালায়। তাকে তরোয়াল দিয়ে 22টা খণ্ড করেন এবং সেই তরোয়ালের আঘাতেই তিনি মারা যান। এই সামনেই দেখো, এটা হচ্ছে ইমামবাড়া মীর জাফরের বাড়ি। এই দেখো ভেতরে কিন্তু অনেক আম গাছ, পুরো আম বাগান। আর এখানে দেখো আমরা চলে এসেছি, প্রথমেই চলে এসছে দিব্যেন্দু, বাবা, বনি, পুতুল সোনা। এবার আমি ঢুকছি তোমাদের দেখাতে। মীর জাফরের পরিবার এখন আছে কিনা বলতে পারবো না, তবে 2023-এ আমরা এসেছিলাম। তখন যে অটোওয়ালার দাদার সাথে এসেছিলাম সে বলেছিল যে এখানে তার পরিবার আছে। এই দেখো, এই হচ্ছে মীর জাফরের আমবাগান, বিশাল বড় আমবাগান। সিরাজদৌল্লার সেই নিথর দেহটিকে হাতির পিঠে চড়িয়ে সারা মুর্শিদাবাদ রাস্তায় ঘোরানো হয়েছিল। পরবর্তীতে খোশবাগে তাকে সমাহিত করা হয়। আমরা কাঠগোলাপের বাগানে চলে এসেছি। এই সামনেই দেখতে পাচ্ছ, এটি হলো রাজবাড়ির ঢোকার মুখেই বিশাল বড় গেট। এই গেটের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করব। এটি জিয়াগঞ্জের সিটি ব্লকের কাঠগোলায় অবস্থিত। দুর্গা পরিবারের একটি ঐতিহাসিক ভবন। এখন অবশ্য এটি জাদুঘরে পরিণত হয়েছে। এই প্রাসাদে কিন্তু অনেক বাংলা, হিন্দি ছবির শুটিং হয়েছে।
সবচেয়ে বড় হচ্ছে একজন ছিল রাজা, যেটা ছবিটা হয়েছে বাংলার বিশ্বজিৎ চন্দ্রগুপ্ত, সেই বইটা এখানেই হয়েছিল এই বাড়িতে। আচ্ছা, আমরা ঢুকে এসেছি। বাউরি, ওটা ভিন্টেজ গাড়ি, পুরো রান্নাঘর, মাইকেল অ্যাঞ্জেলো। দেখো এখানে বোর্ডে সব দেওয়া আছে, কোথায় কি আছে সেই অনুযায়ী আমরা যাব। অবশ্য এখানে আমরা অনেকবারই এসেছিলাম। ওয়েডিং ফটোগ্রাফির জন্য 3,000 টাকা চার্জ পার কাপল। যে স্পটে প্রবেশ করে গেলে, এটা কাঠগোলাপ বাগান বাড়িতে আপনারা প্রবেশ করলেন। অ্যাকচুয়ালি এটা কাঠগোলাপ বাগান বাড়িকে আমরা এখন কাঠগোলা বলি, যদিও এই রাজবাড়ির প্রথম গেট দিয়ে যে প্রবেশ করেছেন ওটা রিসেপশন গেট। নবাব বাদশাহ রাজারা ঢুকলে তাদের সানাই বাজিয়ে সম্মানটা জানানো হতো। তার পাশেই 4খানা মূর্তি ফলো করেছেন। এরা রাজবাড়ির প্রতিষ্ঠাতা, জয়পুর রাজস্থান থেকে আসে। এরা ফাইন্যান্সার ছিলেন, জগৎ সেট নিয়ে আছে, যেমন টাটা বিড়লা আম্বানি বলি আমরা। এরা নবাবদের লোন দিতেন, নবাবদের, আপনার বাচ্চাদের এবং জমিদারদের। তাহলে দেখুন নামটা একটু বলে দিই, রাজা লক্ষ্মীপদ সিং দুগে, যিনি প্রথম প্রতিষ্ঠাতা। পরের ভাই মেজ ভাই জগৎপত সিং দুগে, সেজ ভাই ছত্রপদ এবং ছোট ভাই মহিপদ ছিলেন। তাই প্রথমেই কাঠের ব্যবসা শুরু করাই, কাঠের বিজনেসে প্রচুর টাকা উপার্জন করে। তারপর সেকালে নবাব মোবারকউদ্দৌলার কাছ থেকে এই 260 বিঘের ল্যান্ডটা এর একটা লিজ নামায় নেয়। নেওয়ার পর নানান ধরনের গোলাপের চাষ করেন। এই দুটো অ্যাডজাস্ট করে কাঠগোলাপ বাগান নাম এসে যায়। এইবার আমরা টানেলটা দেখবো, একটু ভিড় আছে। তার আগে আমরা একটু জুটা বলে দিই, এদিকে আসুন। এটা চিড়িয়াখানা, একটু দাঁড়া। এবার টানেলে আসুন ম্যাডাম। এটা বাউরি বলা হয়। বাউরি শব্দের অর্থ হচ্ছে মেয়েদের স্নানের প্রোটেকশন। তার ডান দিকে লেখা আছে। পরবর্তীকালে দেখা গেল বিশাল এক টানেল, যেটা জগৎ সেটের বাড়ির সাথে ছিল। দামি দামি পাথর, সোনা, হীরা, পণ্যাচুনি, মণিমুক্তর কারবার চলত। এটা 1780 থেকে 82 সালেই তৈরি। 1845-এ ভয়ঙ্কর বন্যায় ভাগীরথীর গতিপথ ঘুরে গেছিল। তাতে সিরাজের হীরা ছিল এবং জগৎসেট বাড়ি নামে এদের পথে জল প্রবেশ করে কানেক্টেড হয়ে যায়। তার 4টে যে পিলার, একতলা দেখছেন, 2-3 তলা জলের তলায় ফরাক্কার লাগবে। সারার পর আপনাদের দেখাতে পারি না। রাজাবাবুরা নামতে দেয় না কাউকে, গেটের তালা দিয়েছে, এখানে অ্যাক্সিডেন্ট হয়। নেক্সট এই বলি বাংলা ফিল্ম যিশু সেনগুপ্তের এক যে ছিল রাজা, জলদুর্গা মাইকি, আমি সিরাজের বেগম, বেহুলা যে সিরিয়াল, প্রফুল্ল, মহাপীঠ, তারাপীঠ, একেন বাবু, এইসব সিরিয়ালগুলো রাজবাড়িতে হয়। এটা ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের প্ল্যান। মুর্শিদাবাদ শিল্পীর কাজ, প্রায় 40 ফিট উচ্চতা আছে। মুর্শিদাবাদের বাঙালি শিল্পী মনমথনাথ দাস 12 পয়সায় মজুরিতে কাজ পেতেন। হেল্পারগুলো 6 পয়সায় পেত। আমরা লাইব্রেরিতে স্টাডি করে দেখলাম 7 থেকে 8 লক্ষ টাকা খরচ ছিল সেখানে। বড় মার্বেলের টেবিল, লোহার চেয়ার, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরা 4 ভাই 4 কোণে নিজের মনমতো রাজা নবাবদের নিয়ে বসতেন, দাবা পাশা খেলতেন, সুরা পান করতেন এইসব জায়গায়। সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে পাতা রয়েছে। আপনাদের সামনে এই পুকুরে আমরা যাব। লোহা, এটা কাস্টিং লোহা, ঢালাই যেটা বলে। সামনে আসুন। হ্যাঁ, এই সুন্দর পুকুরটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি এটা রাজ ফ্যামিলিরা ব্যবহার করতে। এই রাজ ফ্যামিলিরা নেমে গেলে 4 কোণে 4টে গোল গোল রুম, নামবেন না, 4টে সিকিউরিটি গাদা বন্দুক নিয়ে দাঁড়াতো। আর বিশেষ দিনগুলো, কোনো উৎসব ফেস্টিভ্যাল এসে গেলে এই লোহার স্ট্যান্ডগুলো চারিদিকে ছিল, নানান ধরনের আলো দিয়ে আলোকিত করতো।
আর আপনাদের বাম দিকে ফোয়ারাটা ব্যবহার হতো। আর এই ফোয়ারা ব্যবহার করতেন, এখন ইঞ্জিনের সাহায্যে চালু, সেকালে হ্যান্ডপাম্প দিয়ে চালাতেন। সুগন্ধে সেন্টের আতরের জল দিত, মাছের ফোঁটো সিংহের ফোঁটো দিয়ে গড়িয়ে যেত। বড় বড় রাজবাড়িগুলো, নবাব বাচ্চাদের বাড়িগুলোকে সিংহদুয়ার বলা হতো। সিংহ পশুর মধ্যে রাজা, তারা নিজেদেরও ভাবতেন আমরা মানবের মধ্যে শ্রেষ্ঠ। তাই চারিদিকে আমরা সিংহের মূর্তিগুলো স্টোনের দেখছি, এগুলো মার্বেলের। আচ্ছা, আপনার পিছনে গোলাপ বাগান, আমি সব দেখাবো, লাস্টে ঘুরবে। অফিস মেনটেন হতো সেকালে, যেটা সারাচ্ছে অফিস মেনটেন। হ্যাঁ, এবং পুলিশ ক্যাম্প ছিল ভেতরে, সেটা চলে গেছে ডান দিকে। তাই দেখুন আপনার ডান পাশে লম্বা টানা রুমটা, এটা কিচেন ডাইনিং, মানে 150 থেকে 200 ব্যক্তি বসে খাওয়া দাওয়া করতে পারতেন। এটা সুন্দর সারিয়ে ফেলেছে তারা। অফিসটা ভেতরে গেছে, পুলিশ ক্যাম্পটা ভেতরে চলে গেছে। বুঝলেন তো স্যার? এটা হালওয়াই খানা বলতো, রসুই খানা বলতো, এটা রাজাবাবুদের গেস্ট হাউস হয়ে গেছে। আচ্ছা, এই মাছের পুকুরটা দেখলাম, এই দুটো মাছ, আরো দুটো দেখবে, এটা মেল আর ওইগুলো ফিমেল। হীরামতি বলেছিল, এই হীরামতিদের ডাকলে কাছে আসতো, এদের ধরে ধরে হিরে এবং সোনার নথ পরিয়ে দেওয়া হতো, নিজে হাতে খাবার খাওয়াতেন, নবাবদের খেলা দেখাতেন। সেই মাছের দেখছেন, এটা মেল, ফিমেলটা পাশে আছে, আমি দেখাবো। এগুলো বিলুপ্ত হয়ে যায় আর বাঁচাতে পারেনি তারা। এদের জৈন ধর্মে নিষেধ, জীব হত্যা মহাপাপ, এদের মারা গেলে নতুন কাপড়ে জড়িয়ে সমাধি দিয়ে দেবে। হ্যাঁ, এটা নিয়ম একেবারে। আসুন স্যার, গণেশের পেটে সাপ দেখা যাচ্ছে, জৈনদের, রাজস্থানী। এটা নাগেশ্বর। এই সুরটা আছে বাম দিকে, আমাদের হিন্দু ধর্মের ডান দিকে, যাকে আমরা বলি সিদ্ধিদাতা। একটা ইঁদুর থাকে আবার। তাই এটা হচ্ছে নাগেশ্বর গণেশ। একে দক্ষিণ ভারত, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, বোম্বে দেখা যায়, মহারাষ্ট্রে। সেটা আপনারা দেখতে পেলেন। কিন্তু বাম দিকে এটা ইনারা দেখছেন, এখানে আগে জলের খুব সংকট ছিল, সেই জন্য আমাদের পূর্বপুরুষরা পাটকুয়ো করে রাখতেন। আর বড় বড় অবস্থাপূর্ণ ব্যক্তিরা এইরকম ইদারে হলো কাটাতেন, যেগুলো গরু দিয়ে টেনে নিত, এটা হুইল থাকতো, দড়ি দিয়ে টানতেন। এইবার আমরা জানা সুন্দর একটা মঞ্চ দেখছি, এটা অ্যাকচুয়ালি পুরোটা ধ্বংসাবশেষ শেষ হয়ে গেছিল। তাহলে এটা একটু হেরিটেজ কমিটি আছে, তাদের পারমিশনে রাজা বাবুরা কাজটা সারাচ্ছে। ওপরে সেটটা রিসেন্ট লাগানো হলো কয়েক মাস আগে। লোহার যে পিলার, ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার দিকটা বেলজিয়াম হিট প্রুফ গ্লাস দিয়ে ঘিরে দেওয়া ছিল সেকালে। হিরে মুক্ত দিয়ে বসার বেদি সিংহাসনে লাগানো ছিল। লখনৌর হীরাবাই, মতিবাই, মুন্নিবাই, লক্ষ্মীবাই, 4টে নাম করা নর্তকী নাচ গান করে যে গেছে সেকালের। যে হীরাবাইকে আমি দেখালাম, লোহার চেয়ারগুলো দেখছেন ইস্ট ইন্ডিয়ার। আপনার দাদাবাড়ি, দাদাবাড়ি মানে কি? দাদাজি বলে গুরুদেব। আমাদের হিন্দু ধর্মের যেমন গুরুদেব আছেন, তাদেরও গুরুদেব ছিল। তাই শ্বেতাম্বার এবং দিগম্বর, শ্বেতাম্বরা হচ্ছে পোশাক পরে থাকে, আর দিগম্বররা নেকে। তাই দেখুন এই ছোট টেম্পল দেখা যাচ্ছে ভেতরে মন্দিরটা, ওই মন্দিরে 4 ভাইয়ের গুরুদেবের পায়ের ছাপ খোদাই করে রাখা রয়েছে। আর এই মূর্তি দাদাকে বলেছিল এটা শ্বেত ভৈরব, ওটা কাল ভৈরব। এই কাল ভৈরব কাশীতে, বেনারসে, উজ্জয়িনীতে আমরা দেখতে পাই। কাল ভৈরবটা আপনি দেখবেন। এগুলো আমরা দাঁড়ানো এই গাছ, এটা আম গাছ, কাঁঠাল গাছের মতো দেখতে লাগছে তা নয়, এটা শ্বেত চাপা ফুল। এটা বাজ পড়ে 3 ভাগ হয়েছে, এই নিচে পড়ে গেল, দিব্যি যখন মূর্তি করে ডালপালা ছেড়ে বেঁচে আছে। এবার এদিকে আসুন, 2-3টে মানুষ ঢুকে যাবে ভেতরে। ওই যখন মাটির মতো খুলে পড়ছে, এও বেঁচে আছে, ওই সাইডে বাজ পড়ে ফাঁক হয়ে গেছে, একদম ফাঁক হয়ে গেছে। তাই এটা আর্কিওলজিক্যাল ভূতত্ত্ববিদ যে বিভাগ, ওরা এক্সপেরিমেন্ট করলেন, করে আমাদের গাইডদের বলে দিলেন আপনার 200 বছর বলবেন, সেটাই আপনাদের বলছি আমরা। আর এগুলো 5-6 বছর লাগানো স্বর্ণ চাপা, আর যা শ্বেত চাপা। কারণ ওরা বললেন এই মন্দির যখন তৈরি হয়, এই গাছ পোতা হয়েছিল এই কারণে, এটা খুব শুভ ফুল, পরেশনাথের পুজো। বুঝতে পারলি তো? পরেশনাথ আদিনাথের মন্দির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরা যখন ভ্রমণে যেতেন, লালবাগ শহরটা যাবে, নবাবরা কল করলে, ডাকলেই এই গাড়িতে চলে যেত। প্রজাদের দেখা করতেন,
এবং নবাবদের সঙ্গে দেখা করে তারা আসছেন। সিঙ্গেল ঘোড়ায় টানছে, ভিন্টেজ হজদণ্ডের ব্যাগি, ওই গাড়িটা 4 জন ব্যক্তি বসে যেতে পারছে, তাই না? এবার এই পাশ দিয়ে আমরা এই ঘোড়ায় টানতো, হ্যাঁ ঘোড়াটা আতর তৈরি করে বিক্রি হতো, হ্যাঁ আতর তৈরি হতো, সেটা বিদেশের সাপ্লাই। অরিজিনাল ছিল কাঠগোলা, লিখেতে কাঠগোলা, এটা পচা ঊর্ধ্ব রেখে কাঠগোলা বলা হচ্ছে। আসুন, একে তো হনুমানজি বজরংবলী বলি আমরা। জৈন ধর্মের লোকরা খুব ধুমধাম করে নন বেঙ্গলের পুজো দেয়। তো মূর্তিটা দেখো, অনেকে অ্যাকচুয়ালি লেফট সাইডে এগ্রিকালচার মাটির তলায় পাওয়া যাবে। 1962 মাটির তলায় একে পাওয়ার পর এখানে প্রতিষ্ঠা করেছে 1962 চারটা করা হয়। তারপর এটা পরীক্ষা নিরীক্ষা করলো ভূতত্ত্ববিদ্যা বিভাগ, 1000 বছর আগের আমাদের বলেছিল, এবং পাথরটা নামও বলে দিয়েছে বেলে পাথর, বুঝতে পারলে? এইবার বলে দিয়ে টেম্পলে ঢুকে যাবে। এটা পরেশনাথ, আদিনাথ, মহাবীর প্রধান 3 জন আছেন, 24 জন তীর্থঙ্কর জৈন ধর্মের। এই প্রধান 3 জনকে প্রণাম করে বেরিয়ে আসবেন। ঘুরে আসি, চল একটু ঘুরে আসি, চল। হ্যাঁ, জুতো খুলতে হবে। এখানটা খুলবো, এখানটা হ্যাঁ। এই দিবেন্দু, চলো চলো চলো। এই মন্দিরটি আদিনাথ জৈন মন্দির। এই মন্দিরকে আবার পরেশনাথ মন্দিরও বলে। এখানে ভগবান আদিনাথকেই উৎসর্গ করা হয়েছে। মুর্শিদাবাদে এসে কাঠগোলাপ বাগানের এখানে এই বোটিং করতে নেমেছি। এই যে বনি করছে, দিবেন্দু করছে, করতে দাও না, পারবি না কিন্তু চেষ্টা করো। এই যে ও পুতুসোনাও করছে, কর মামা। আরে দাঁড়াও, করো করো, উল্টো দিকে করো করো করো, ঘোরা ঘোরা ঘোরা। জলটা দেখ, জলটা দেখ। ও নিজেই করছে। নিজে করছে, মা করছে এটা, ওই জন্য ও ঘুরে যাচ্ছে। এই যে মামা টুপিটা খোল, মামা হাতে ধর, মা হাতে ধর, মা হাতটা ধরে তুই এমনি দেখ না। তুমি করছো না? না, ও তোর মা করছে, যে তোর মা করছে না। আমি ভিডিও করে দে। ভিডিও দিয়ে কর। এরা ঘুরছিল। কে হে বলু মন্টু আপটু পুটু রে আপটু ক্লিক 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 ক্লিক। ভিডিও আছে তো, ভিডিও। হ্যাঁ না না, এই যে দিদি এখন প্যাডলিং করছে, সোনামা দেখছে এখানে। আমরা ওই দিকে যাবো। ও কেন? একবার থামো। তো পার দাদু যাবে না। দিদিকে দেখা যাচ্ছে না, দাদু ওই দিকে বসে আছে, করো, ওই জন্য বলছি। প্যাডলিং করছে সোনা, আপু সোনা প্যাডলিং করছে। ও এরম ভাবে পাটা আসছে না। আর এমনি করবি নিচ থেকে। হ্যাঁ কত ঘোরা? নে হচ্ছে, মা পা পাচ্ছিস? এই যে এরা দেখো, আমি বসবো ওদিকে, তুই এদিকে বস। অবশ্য চেঞ্জ করা যাবে না এখন। এখন চেঞ্জ করা যাবে না। হচ্ছে, পা পাচ্ছিস? আমি আস্তে আস্তে করছি, আস্তে আস্তে করছি। এ বোর্ড স্লো হয়ে গেছে। আমি করি পরে করি। সরিয়ে 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 পাশে 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 লেগে বাবা, লেগে পা পাশে 15 মিনিট সময় না। ও 15 মিনিট পরে কি করবে, বেশি টাকা নিয়ে নেবে? না না, ও ডাকবে আসবো না আসবো না আসবো না করবো। তোর দাদু তুমি বসে আছে। নে এবার আমি করছি। 1873 সালে এই জৈন ব্যবসায়ী পরিবারের বিলাসবহুল প্রাসাদ, বিশাল সম্পদ, জমিদারির প্রতীক ছিল। নবাব সিরাজদৌল্লার আমল থেকেই ব্যবসা শুরু করা হয়। 30 টাকা, 6 বছরের ঊর্ধ্বে হচ্ছে টিকিট লাগবে। এই হলো মুর্শিদাবাদের ঐতিহাসিক জগৎ শেঠের বাড়ি। পলাশীর যুদ্ধে প্রধান ষড়যন্ত্রের আঁতুড়ঘর হিসেবে এটি কিন্তু বিবেচিত আছে। ভাগীরথী নদীর তীরে কিন্তু এটি অবস্থিত। মুঘল ও নবাবী আমলের বাংলার সবচেয়ে ধনী ব্যাংকার পরিবারের বাসভবন ও সদর দপ্তর এটি। 1800 শতকে ফতেহ চাঁদ ও তার বংশধরেরা এখান থেকেই বাংলার অর্থনীতি নিয়ন্ত্রণ করতেন।
জগৎ শেঠ কিন্তু উপাধি মাত্র। রাজস্থানের যোধপুর থেকে আসা জৈন বণিক মানিক চাঁদ এই ব্যবসা শুরু করলেও তার ভাইপো ফতেহ চাঁদ 1718 সালে জগৎ শেঠ উপাধি পান। নবাব সিরাজদৌল্লার পতনের জন্য মির্জাফর ও জগৎ শেঠ উভয়ই যুক্ত ছিল। পলাশির যুদ্ধে ব্রিটিশদের অর্থ যোগান দিয়েছিলেন কিন্তু এনারাই। তোমাদের বলে দিই, জগৎ শেঠের বাড়ির ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আমরা এখন চলে এসেছি নসিপুর রাজবাড়িতে। এই রাজবাড়িটি নসিপুরে রাজা দেবী সিংহ নির্মাণ করেছেন। এই প্রাসাদটি 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর নির্মাণ করেন। এই ছিল দেবী সিংহের দরবার। তিনি পানিপত থেকে এসেছিলেন। তিনি দেওয়ান রেজা খানের অধীনেই চাকরি করতেন। যারা তাকে সময়মতো কর দিতে ব্যর্থ হতো তাদের প্রতি তিনি খুব কিন্তু কঠোর হতেন। ধীরে ধীরে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেদের মধ্যে একটা প্রভাব বিস্তার করেন। আমরা 20 টাকার টিকিট কেটে নসিপুর রাজবাড়ির ভিতরে ঢুকে পড়েছি। এটা হলো নবাবতখানা, এর পাশেই হচ্ছে রাজবাড়িটা। বাংলায় ইংরেজদের লুঠের ইতিহাস, বর্গীদের লুঠের ইতিহাস আমরা জানি। এদের নৃশংসতা একদম ছাপিয়ে গিয়েছিল রাজা দেবী সিংহের লুঠের ইতিহাসটা। তিনি 1776 সালে 9 লক্ষ টাকা খরচ করে এই রাজবাড়িটি তৈরি করেন। এই যে ওনার যে ঘরটা দেখেন, ওটা ছিল জেলখানা, কারাগার, বন্দিশালা বলা হয়। ওদের যে বিরুদ্ধে যারা যেত তাদেরকে বন্দি করে রাখা হতো। আর এই যে ঘরটা ঢুকতেন, এটা ফাঁসির ঘরে ঢুকতেন, ফাঁসি দেওয়া হতো। বন্ধ করে দিয়েছি। আর এই কোণা থেকে এই কোণা পর্যন্ত যে বাইরে যে স্ল্যাব বসানো দেখতে পাচ্ছেন, এখানে স্ল্যাব ছিল না, নিচে ছিল কাঠ থাকতো। মানে দড়িটা যখন গলায় কাঠটা টানলেই ফাঁসি কাঠে ঝুলে যেত। ফাঁসি দেওয়ার পর এই কোণাতে ডেড বডি বা লাশটা পড়লে তল দিয়ে একটা এই চেনের সাহায্যে দড়ি থাকতো। 17 বছর আগে একটা বাচ্চা ছেলে দেখতে এসে কোণে পড়ে গিয়ে মারা গেছে। দ্বিতীয়বার যাতে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে না পারে, পুরো প্রশাসন থেকে কেটে পুরো ভরা মানে যে ফাঁসি দেওয়া হতো ওই লাশটা ঝুলতো। হ্যাঁ, একবারে নদীর সঙ্গে কানেকশন ঠাকুর ছিল। মানে ওনাকে নদীতে করে রেখেছিলেন, মানে লাশের কেউ সৎকারও করে। ভাই এটা কি একটা গভর্নমেন্ট অ্যাপ্লাই করে দিত? গভর্নমেন্ট অ্যাপ্লাই না, প্রাইভেট। আপনার টিকিট আছে, টিকিটের কথা বড় বড় টিকিট সরকার থেকে প্রাইভেট। এটা প্রাইভেট কোম্পানি। আমাদের পয়সা দিতে দিতে হবে। বিশ্বের সুন্দরী হীরাবাই 6 ফুট 2 ইঞ্চি লম্বা, এটা অরিজিনাল। এটা কনফিডেন্স 2 ইঞ্চি লম্বা হাইট। আর এটা ওয়ারিং হেস্টিংস। আর এটা রাজা দেবী সিং জায়গাতে দেখতে এসেছেন, বাড়ির মালিক প্রতিষ্ঠাতা রাজা দেবী সিং। এটা দেবী সিং এরই ভাইয়ের ছবি, কীর্তি চাঁদ সিং। এটা ভূপেন্দ্র নারায়ণ সিং দেবী সিং এর বংশধর। আর ইনাদের অষ্টম পুরুষ বংশধর এখনো জীবিত আছেন, কলকাতায় থাকে রঞ্জয় সিং। এই বাড়ির অষ্টম পুরুষ বংশধর, বালিগঞ্জ গোলপাড়ে থাকে। গোলপাড় কি? হ্যাঁ। আচ্ছা, রামচন্দ্র দেখেন, কালী মন্দিরা পড়ে দিই রামচন্দ্র। এখানে হিন্দুদের যে 108 রকমের মন্দির নাম শুনেছেন, 33 কোটি দেবতার মন্দির, রামচন্দ্র দেবের মন্দির। ভিতরে আছে সোনার রাম সীতা। মূর্তির মধ্যে 3টি অষ্টধাতু আছে, 3টি সোনার এই মন্দিরে। এখন দৈনিক লাল শাড়ি দেখি না, লাল শাড়ি আছে কখন কমল এই সাইডে। আচ্ছা, এই যে পাথরের কাজগুলো দেখে নিন, এই আর্চ থেকে এই আর্চ, এই যে এত বড় একটা ধনুক দেখুন। এখন তো মেশিনে হচ্ছে, 250 বছর আগে কোনো মেশিনারি বা পাথর কাটা যন্ত্র ছিল না, সেটি হাতুড়ির সাহায্যে হাতে কেটে তৈরি করে। নিজের কাছ থেকে জাফরি বলা হয়, আগ্রা তাজমহল গায়ে পাবেন, ফতোপস্তি দিতে পাবেন। যে শিল্পী তৈরি করেছিল, তৈরি করার পর হাতের খুব এই দুজনেই মারা গেছেন। ইনারি ছেলে এখন জীবিত আছেন, কলকাতায় থাকে রঞ্জয়। এটা পঞ্চমজয়। এবার আছে সেই কাজগুলোর কথা বললাম, মাকে কাছ থেকে দেখবেন। আর এটা দিন আয় খুব জাগ্রত কাজ। দেখেন রাধা মাধবের মন্দির দর্শন করে নেন। রাধা কৃষ্ণ আছে, গোপাল আছে, জগন্নাথ দেবের মূর্তি আছে এবং এখানে নারায়ণ শিলা আছে। এটা রাধা মাধবের মন্দির। যে যা মানত করে যায় সকল ধরে পুজো দিয়ে যায়। দৈনন্দিন পুজো হয়, অমাবস্যা পড়লে মায়ের বড় করে পুজো হয়। বাইরে ঢোকা দরজা, বাইরে সাইড ঢুকে। পানিপথ থেকে এই মায়ের মূর্তিটিকে এনেছিলেন। একটা মায়ের 3টে রূপ, মানে একটা মূর্তিকে কি বলতো 3টে রূপে দেবী সিং পুজো করতেন। কালী পুজো করতেন,
দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সেই তিথি অনুযায়ী আজও মায়ের 3টে রূপে পুজো হয়। আপনি তো অনেক জায়গায় কালী দেখেছেন, মায়ের জিভ থাকে সাধারণত তাকিয়ে দেখে নিন, এর মায়ের কোনো জিভ নেই। এবং পিছনে ধাপিতে উঠে দেখে নিন, আপনি যে পায়ের তলায় সব জায়গায় শিব দেখেছেন না, এই মায়ের পায়ের তলায় কোনো শিব নেই, সিংহ প্রচণ্ড জাগ্রত। আজও যে যা মানত করে যায় শপথ হলে পুজো দিয়ে যায়। আপনি ভোগ পুজো হয়, এটাতে লক্ষ্মী পুজো এবং এক মূর্তিতে কালী পুজো, এক মূর্তিতে এবং অমাবস্যা করে বড় করে পুজো হয়। এবং আপনাদের মতোই কি উঠবো? না না মা, ঠাকুরের বেদি ওটা মা, বেদি এর মানে একটা পুজো হয় তো। না এগুলো পুজো হয় না। আমরা এখন নসিপুর আখড়ায় এসে উপস্থিত হয়েছি, যেটা জাফরগঞ্জ আখড়া নামেই পরিচিত। 300 বছরের পুরনো এই ধর্মীয় স্থান ভাগীরথী নদীর পূর্ব দিকেই নসিপুর রাজবাড়ির কাছেই এটা অবস্থিত। এই আখড়াটিতে রথযাত্রার জন্যই পরিচিত। এখানে দেখো ভেতরে লক্ষ্মীনারায়ণ ঠাকুরের মন্দির আছে। প্রতি বছর রথযাত্রার সময় এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। রঘুনাথ মন্দিরের ঐতিহাসিক রূপোর রথের যাত্রা এখানে নাকি মূল আকর্ষণ। এখানে ঝুলন, রথযাত্রার সময় মেলা বসে। এখানে পিতলের রথ, সোনার রথ, রূপোর রথ সব রয়েছে। এখানে দেখো 3টে আর্চের মধ্যে 2টো কামান রয়েছে, একটা কামান নেই। এই কামানগুলি কিন্তু পলাশির যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। আর একটা কামান বিএসএফ ক্যাম্পে রাখা আছে, সেটা চালু আছে। জানো এখানে সবাই বলে একই মাটিতে নাকি মন্দির আর মসজিদ রয়েছে। 1760 সালের দিকে মহন্ত লক্ষ্মণ দাস আচার্য জাফরগঞ্জে এটি প্রতিষ্ঠা করেন। এটি অবশ্য দক্ষিণ ভারতীয় রামানুজ সম্প্রদায়ের সাধুদের এই আখড়ায় আজীবন ব্রহ্মচারী থাকার রীতি রয়েছে। এখানে দেখো সুন্দর কালো অস্টিন গাড়ি রাখা আছে। এটি হচ্ছে মির্জাপুরের বংশধরের কাছ থেকে 80 টাকায় কিনে নেন মহন্ত গোবিন্দ দাস আচার্য। এটা চলতো তখনকার দিনে কেরোসিন তেলে, আর সামনে ওই ফুটো আছে, ওটাতে রড ঢুকিয়ে ঘুরিয়ে জেনারেটরের মাধ্যমে চালানো হতো। এই অস্টিন গাড়িটায় 4 জনই বসা যায়। এই গাড়িটা ছিল হাসান আলী মির্জা নবাবের। পরে অবশ্য মহন্ত চতুর্ভুজ দাস আচার্যের সময় থেকেই আখড়ায় রথযাত্রা উৎসব শুরু হয়। আগে ছিল কাঠের রথ, এখন রূপোর রথ আছে। এখানকার লোকেদের কাছ থেকে জানতে পারছি সব কিছুই। এটা হচ্ছে বৈঠকখানা মহন্তদের আমলে। আর এই দেখো পুরো চত্বরটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো বাইরে যাচ্ছি, বাইরে অনেকটা বড় জায়গা, আর এখানে পুকুরও আছে। এটা দেখো খড় কাটা মেশিন, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি বাইরে। এই দেখো এখানটা কতটা জায়গা জুড়ে রয়েছে গাছ আর গাছ, আর সামনেই একটা পুকুর আছে।
এদিকে গ্রাম না? এটা হচ্ছে 22 মণ রূপোর রথ। তখনকার দিনে মহান্ত ভগবান দাস 1270 টাকা দিয়ে এই রূপোর রথটি তৈরি করেছিলেন। আর এটা হচ্ছে এক্কা গাড়ি। তখনকার দিনে নবাব ব্রিটিশরা এই এক্কা গাড়িতে করেই যাতায়াত করতো, আর পালকি তো ছিলই। আর এই এক্কা গাড়িটা দেখো এই একটা ঘোড়াতেই চলতো। এখানে দেখো লোহা, তামা, পেতলের সব বাসন কোসন আছে। বিশাল বড় বড় কড়া, বিশাল বড় বড় হাঁড়ি, এই দেখো থালা, পেতলের থালা, কাঁসারের থালা। আর এখানে দেখো জাঁতাও আছে। চাল ডাল গুঁড়ো করার জন্য এই জাঁতা তখনকার নবাবী আমলে ব্যবহার করা হতো। এগুলো সবই রাজস্থানের জয়পুর থেকে আনা হয়েছে। এই সব কাঁসা পেতলের সব বাসনপত্রে গরিব মানুষদের জন্য খাবার তৈরি করা হতো। 200, 250, 300 গরিব লোককে খাবার দেওয়া হতো। সামনেই দেখো পাথরের বড় বড় থালা আছে। এই দেখো কড়া, দেখো এটা তো ওর থেকেও বড়। দেখো তরকার দিলে, হ্যাঁ দেখো ওই হাতাগুলো দেখো, খুলতি দেখো, রান্না হতো। এটা তো মনে হয় জল টল। এটা হচ্ছে রাজস্থানী লাইট। এটা প্রদীপ দিয়ে জ্বালানো হতো ভেতরে। এগুলো হচ্ছে নবাবী আমলের ব্যাচ, ব্রিটিশ আমলের ব্যাচ। এখানে বসে পড় বৈঠকখানা, কত বই। এই দেখো হ্যাজাকলাম, এই যে ঘড়ি, এই যে ছোট বন্ধু দেখো, ওই সব সবই লক সিস্টেম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লকই, লক লক। এই এখানে তো ভুলভুলে দিচ্ছি, দেখো তোমরা। রসনার পয়সা, হ্যাঁ তলোয়ারও আছে। তলোয়ার ছোট, ওই পেতলের পাখির মুখ। এটা কি গো? ঝাড়ন কিছু এটা হবে, সোনার। সোনা না রূপো মনে হচ্ছে তো। সোনা যে কোনো একটা হবে। তোমাদের দেখাতে পারছি না আবার। বাহ, কেন? ও এই হচ্ছে 16 টাকা দামের পালঙ্ক। আরাম কি দাদা, স্ট্যান্ড ফ্যান। এই দেখো এই তঙ্কা ফ্যান, এই দেখো বন্দুক। সোনালি ওই সময় দেখো, চলো। আমরা সারা সকাল ধরে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ঘুরে তোমাদের দেখালাম। তোমরা দেখলে কেমন হয়েছে ভিডিওটা তোমরা জানাবে, কতটা কি তোমাদের দেখাতে পেরেছি।
তোমরা সেটাও জানাবে। আর আমাদের খিদে পেয়ে গেছে, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, তা আমরা সবাই মিলে এখন খাবার টেবিলে বসে পড়েছি।